মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন ত্রয়ী। আজ আপনার জন্য আশিস বসুর লেখা গঙ্গাতান্ত্রিক ও কমলার প্রতিশোধ। আশিস বসুর জন্ম 1957 সালে দক্ষিণ 24 পরগনার সত্যজিৎ রায় খ্যাত পথের পাঁচালীর বোড়াল গ্রামে। 1980 সালে সিটি কলেজ অব কমার্স থেকে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক এবং ছোটবেলা থেকেই লেখার প্রতি আগ্রহ। এখন শুরু হতে চলেছে আশিস বসুর লেখা গঙ্গাতান্ত্রিক ও কমলার প্রতিশোধ। সময়টা ছিল শ্রাবণের এক বৃষ্টি ভেজা দিন। বাইরে বিরামহীন বৃষ্টি, তার উপর আবার মরা এসেছে। তবে আশা করা যাচ্ছে যে বৃষ্টি আর কিছুক্ষণের মধ্যেই থেমে যাবে। অফিস ঘরের লম্বা বারান্দার এক কোণে বেঞ্চের ওপর বসে গঙ্গাতান্ত্রিক গাঁজা টানছে। একটু দূরে শ্মশান যাত্রীরা মরা রেখে গঙ্গাতান্ত্রিকের পায়ের কাছে বসে। একজন শুধু মরার কাছে বসে আছে। দূরে কাঠের চুল্লি প্লাস্টিক দিয়ে ঢাকা। ডেড বডি জমা নেওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্র বাড়ির লোকজনদের হাতে তুলে দিয়ে আমি গঙ্গাতান্ত্রিকের পাশে এসে বসলাম। সদ্য মৃতা এক সধবা যুবতীর দেহ। শাড়ি, আলতা আর সিঁদুরে মুখটা খুব সুন্দর দেখাচ্ছে। আমি বললাম, মেয়েটিকে দেখছো? গঙ্গাতান্ত্রিক আমার মুখের দিকে চাইল, তারপর বলল, ওই মেয়েটির মুখটা দেখেই আমার মনটা ভারী খারাপ হয়ে গেল রে। ঠিক যেন আমার কমলার মতো দেখতে। আমি জিজ্ঞাসা করলাম, সে আবার কি? গঙ্গাতান্ত্রিক বলতে শুরু করলো, তোকে তো আগেই বলেছি, যৌবনে আমি তন্ত্র সাধনা করলেও আসনে বসার সময় ছাড়া রক্ত বস্ত্র পরতাম না। সাদা পাজামা পাঞ্জাবি পরতাম। তখন আমি বীরভূমে ডেরা বেঁধেছি কঙ্কালীতলার শ্মশানের একটু দূরে নির্জনে মনসা ভৈরবীর বাড়িতে। দুখানা ঘর, একটাতে ভৈরবী বুড়ি থাকে, অন্য ঘরে আমি। আমার পরিচয় পেয়ে অল্প টাকার বিনিময়ে বুড়ি আমাকে থাকতে দিয়েছে। সকাল থেকে দুপুর অবধি বুড়ি ভিক্ষে করে কঙ্কালীতলার মায়ের মন্দিরে, তারপর বাড়ি ফেরে। আমি আর বুড়ি দুজনে মিলেই খাই, বুড়ি রাধে। আমি বোলপুরে এসে ভিক্ষা করে যা পাই সব তুলে দিই বুড়ির হাতে। শ্মশানে শেষ রাত অবধি সাধনা করি, তারপর ঘরে ফিরে এসে ঘুমাই। গুরুজির নির্দেশ, কামিনী কাঞ্চন ত্যাগ করতে হবে সাধনায় সিদ্ধি লাভ করতে গেলে। এইভাবেই চলছিল জীবন। এক বর্ষাকালের বিকেলে শ্মশানে বসে আছি। এমন সময় একদল লোক 19-20 বছরের একটা যুবতী মেয়ের লাশ নিয়ে এলো। কি একটা অসুখে পড়েছে বেশ। সবে চিতায় শোয়ানো হয়েছে, আগুন দিতে যাবে। এমন সময় উঠল ঝড়। নিমেষের মধ্যে শুরু হলো বৃষ্টি। তার সঙ্গে ঘন ঘন বাজ পড়াও আরম্ভ হলো। লোকগুলো মাথা বাঁচানোর জন্য ছুটে এলো বট গাছটার নিচে, যেখানে আমি বসেছিলাম। মরাটা চিতার উপরেই ভিজতে লাগলো। এবার প্রচন্ড জোরে আরেকটা বাজ পড়ল। মনে হলো সারা শ্মশানটা আলোয় সাদা হয়ে গেল। অনেকক্ষণ পর ঝড় বৃষ্টি থামলো। লোকগুলো আবার এগিয়ে গেল চিতার দিকে। আমি দূর থেকে দেখলাম লোকগুলো উত্তেজিত ভাবে নিজেদের মধ্যে কি যেন বলা বলি করছে।
তারপর ওদের মধ্যে একজন কি একটা বলল, বেশ সবাই বাবা গো মা গো বলে চিতা না জ্বালিয়ে দৌড়ে পালালো। আমি আস্তে আস্তে চিতার কাছে এসে দেখলাম মরাটা নেই। অবাক হয়ে গেলাম, চারিদিক খুঁজে দেখলাম কোথাও কিচ্ছু নেই। তারপর রাতে বাড়িতে ফিরে এলাম, সবে ঘুমটা এসেছে, হঠাৎ দেখি কে যেন দরজা ধাক্কাচ্ছে। দরজা খুলে দেখি সেই মেয়েটি যে চিতা থেকে উধাও হয়ে গিয়েছিল, জলে ভিজে একসা। আমার পা দুটো জড়িয়ে ধরল আশ্রয়ের জন্য। বুঝলাম যে মেয়েটি সত্যি সত্যি মরেনি, হয়তো নারী ক্ষীণ হয়ে এসেছিল। গ্রামের লোক না বুঝতে পেরে শ্মশানে পোড়াতে নিয়ে চলে এসেছিল। ঝড় বৃষ্টির সময় জ্ঞান ফিরে আসাতে চিতা থেকে উঠে পালিয়েছে। আমি বুড়িকে ডেকে তুললাম। বুড়ি সেই রাতে তাকে আশ্রয় দিল। পরদিন সকালে মন্দিরে গিয়ে শুনি গতকাল ভীষণ কাণ্ড হয়েছে। পলাশগুড়ি গ্রামের একটি মেয়েকে চিতা থেকে নাকি পিশাচ তুলে নিয়ে গেছে। আমি ফিরে গিয়ে বুড়িকে সব কথা বললাম। বুড়ি মেয়েটাকে বলল, শোন মা, এখন তোকে কেউ আর ঘরে তুলবে না, কোথাওই তোর ঠাঁই হবে না। তুই বরং এইখানেই থাক, বুঝলি? ঘরের কাজ কর, এই দিকটায় বড় বিশেষ কেউ আসে না। আর যদি কেউ এসেও পরে বলে দিবি তুই আমার বঞ্ঝি হোস, তোর এখানে কোনো ভয় নেই না। মেয়েটির নাম ছিল পদ্ম, আমরা নাম দিলাম কমলা। ধীরে ধীরে কমলার সাথে আমার অন্তরঙ্গতা সৃষ্টি হলো। আমি ওর প্রতি আকৃষ্ট হলাম। স্থির করলাম ওকে সাধন সঙ্গিনী বানাবো। কয়েকদিন পরে আমি পলাশগুড়ি গ্রামে গেলাম। শুনলাম কি যেন একটা অজানা রোগ গ্রামে দেখা দিয়েছে। তাদের বিশ্বাস মেয়েটাকে পিশাচে নিয়ে যাওয়ার পর থেকেই পিশাচের নজর এই গ্রামের উপর পড়েছে। প্রতিদিন মানুষ মরছে। ভয়ে তারা কঙ্কালীতলার শ্মশানে যেতে পারছে না। অজয় নদীর চরে দাহ করছে। আরও শুনলাম যে এই পিশাচের হাত থেকে বাঁচবার জন্য ভৃগু ওঝা তার চেলাদের নিয়ে পলাশগুড়ি গ্রামে গিয়েছিল। মা শীতলার স্থানে রোজ পূজা চলছে। সেই রাতে স্বপ্নে আমি গুরুজির দর্শন পেলাম। তিনি আমায় ডাকছেন। আমি সকাল হতেই বুড়ির হাতে কমলার দায়িত্ব দিয়ে তারাপীঠে গুরুজির আশ্রমের দিকে রওনা দিলাম। গুরুজি আমাকে দেখে প্রচণ্ড রুষ্ট হলেন। তিনি বললেন, তোকে আমি কামিনী কাঞ্চন ত্যাগ করতে বলেছিলাম, পারলি না। কত ক্ষতি করলি জানিস? আমি তার পা জড়িয়ে ধরলাম, সব কথা তাকে খুলে বললাম। তিনি এবার একটু নরম হলেন। আমি আবার গুরুজির সাথে তন্ত্র সাধনা শুরু করলাম। কয়েকদিন বাদে গুরুজি আমাকে বললেন, কাল আমরা কঙ্কালীতলা যাব। পরদিন আমি গুরুজি আর মহারাজ তিনজন এসে পৌঁছালাম কঙ্কালীতলা। এসেই শুনলাম ভীষণ একটা কাণ্ড ঘটে গেছে। বুড়ির কথা না শুনে কমলা একদিন চুপি চুপি তার বাড়ির লোকেদের সাথে দেখা করতে পলাশগুড়ি গ্রামে গিয়েছিল। তাকে দেখে সবাই দৌড়ে পালাচ্ছে। তার নিজের বাড়ির দরজাও বন্ধ করে দিয়েছে। কেউ তার ডাকে সাড়া দেয়নি।
সে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে কাঁদতে কাঁদতে যখন ফিরে আসছিল, তখন কে একজন দূর থেকে একটা কাঠের টুকরো ছুঁড়ে মারে, যেটা কমলার মাথায় এসে লাগে। মাথায় লাগার সাথে সাথে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। সেই অবস্থায় তারা তাকে বেঁধে ভৃগু ওঝাকে খবর দেয়। ভৃগু আর তার 2 স্যাঙাত মিলে ওকে গ্রাম থেকে নিয়ে আসে। তারপর দিন কমলা লাশ পাওয়া যায় ওই অজয়ের চরে, ধর্ষিতা অবস্থায়। ডেথ সার্টিফিকেট থাকার জন্য পুলিশ কোনো কেস ফাইল করতে পারেনি, পুড়িয়ে দিয়েছে। শুনে আমার চোখে আগুন জ্বলে উঠল। গুরুজি আমার মনের কথা বুঝতে পারলেন। তারপর সামনের অমাবস্যা আসতে আরো মাত্র 4 দিন বাকি। ওই অমাবস্যায় আমরা যজ্ঞ করব শ্মশানে। 4 দিনের মাথায় সবকিছু গুছিয়ে নিয়ে আমরা বসলাম যজ্ঞ করতে। এবার আমরা 4 জন, আমি, গুরুজি, মহারাজ আর মনসা ভৈরবী। যজ্ঞ শুরু হলো। একসময় যজ্ঞ কুণ্ডলিতে দেখা দিল কমলার ছায়া। আমি তাকে জিজ্ঞাসা করলাম তার এই অবস্থা কে করেছে। সে বলল, ভৃগু আর তার 2 স্যাঙাত, রহমান আর নেপা। দেখলাম তার চোখ দুটো জ্বলছে। জিজ্ঞেস করলাম, তুমি কি চাও? সে বলল, প্রতিশোধ। গুরুজি বললেন, আমরা তোমাকে শক্তি দেব তরুণ প্রতিশোধের, কিন্তু তাদের মুক্তি পাবে না তুমি। গঙ্গা যতদিন তোমাকে ডাকবে ততদিন তোমাকে আসতে হবে, তারপর গঙ্গায় তোমাকে মুক্তি দেবে। সে বলল, বেশ তাই হবে। তখন আমরা তাকে আমাদের কিছু তন্ত্র শক্তি দান করলাম। বললাম, তুমি এখন যে কোনো শরীর ধারণ করতে পারবে, যাও এবার গিয়ে প্রতিশোধ নাও। বলার সাথে সাথে একটা দমকা হাওয়ায় ছায়াটা যেন মিলিয়ে গেল। আমরা যজ্ঞ শেষ করে ঘরে ফিরলাম। আর পরদিন ফিরে এলাম তারাপীঠে। 3 কয়েক পরের ঘটনা। বোলপুরের মেলা থেকে ফিরছিল নেপা আর রহমান। সন্ধ্যা হয়ে এসেছে। ওরা দেখলো রাস্তার ধারে বছর 15-16 একটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। জিজ্ঞেস করাতে বলল, পলাশগুড়ি থেকে বন্ধুদের সাথে মেলা এসেছিল, বন্ধুদের খুঁজে পাচ্ছে না, হারিয়ে গেছে। সে আগে কোনোদিন এত দূর আসেনি, রাস্তাও তেমন চেনে না। নেপার রহমান তাকে পলাশগুড়ি পৌঁছে দেবে বলতেই সে তাদের সঙ্গে সঙ্গে চলতে লাগলো। এরপর ওরা 2 জন মেয়েটাকে বুঝিয়ে সুজিয়ে অন্য পথে তাড়াতাড়ি পৌঁছানো যাবে বলে অজয় নদীর চরে নিয়ে এলো। এবার আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে এলো। একটা নির্জন জায়গায় এসে রহমান মেয়েটার মুখটা চেপে ধরল। মেয়েটা ভয়ে নিস্তেজ হয়ে পড়ার পর ওরা মেয়েটাকে মাটিতে শুইয়ে দিল। নেপা মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়ল। রহমান দূরে নদীর দিকে চেয়ে রইল। হঠাৎ একটা চিৎকার শুনে রহমান যা দেখল তাতে হাড় হিম হয়ে গেল। নেপাকে মাটিতে ফেলে মেয়েটা তার উপর চড়ে বসেছে। মুখ দিয়ে নেপা টুটি চেপে ধরেছে, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। রহমান ছুটে গিয়ে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেই মেয়েটি এক ঝটকায় রহমানকে দুমড়ে ছুঁড়ে ফেলে দিল। এই কি, এই যে একটা কঙ্কাল, চোখ দুটো যে জ্বলছে।
দুটো দাঁত কস থেকে বেরিয়ে আছে। কোনো ক্রমে উঠে দাঁড়িয়ে চিৎকার করে ছুটতে শুরু করলো রহমান। মেলা থেকে তখন একদল লোক ওই পথেই আসছিল। সব কথা শোনার পর তারা রহমানের সাথে গিয়ে দেখলো ন্যাপার দেহটা ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে। সবাই ভয় থানার দিকে দৌড়ালো। রহমান কাঁপতে কাঁপতে ভৃগুর বাড়ি গিয়ে সব কথা বলল। ভৃগু ছক কেটে গণনা শুরু করলো। একটু পরে গণনা শেষ করে সে বলল, ফুলার কি এখন পিশাচিনী হয়ে গেছে, প্রতিশোধ নিতে চাইছে সে। আমাদের কাউকে সে ছাড়বে না। তোকে একটা মাদুলি দিচ্ছি, সব সময় গলায় পরে থাকবি। আর শোন, ভুলেও রাতে একা কোথাও বের হবি না। কয়েকদিন ভালোভাবেই কাটলো। রহমান এখন কিছুটা নিশ্চিন্ত। একদিন বিকালবেলা রহমান মসজিদের পাশে আব্দুলের দোকানে চা খাচ্ছে। এর মধ্যে কি একটা তুচ্ছ ব্যাপার নিয়ে আচমকা আবিদ আর ইমানের মধ্যে ঝগড়া লেগে গেল। সেখান থেকে মারামারি। রহমান অনেক কষ্টে দুজনকে ছাড়িয়ে দিয়ে বাড়ির পথ ধরল। রাতে খেয়ে দিয়ে উঠে খুঁটি নিয়ে বারান্দার একদিকে আঁচাতে গেছে। একটু দূরে বিবি গামছা হাতে দাঁড়িয়ে মুখে জল দিতে দিতে হঠাৎ মনে হলো যেন গলায় মাদুলিটা নেই। সত্যি তো, মাদুলিটা গেল কোথায়? কিছু ভাববার আগেই কে যেন রহমানের চুল টেনে ধরে অন্ধকারে নিয়ে গেল। রহমান ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। শুধু গোঁ গোঁ করে আওয়াজ বেরোচ্ছে মুখ থেকে। রহমানের বিবির চিৎকারে চারদিক থেকে লোক জড়ো হয়ে গেল। সবাই রহমানকে খোঁজাখুঁজি করা শুরু করলো, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না। সেই রাতে ভোর হলে দেখা গেল রহমানের দেহটা অনেকটা দূরে একটা পুকুরের ধারে ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে। কেউ যেন এক ভয়ঙ্কর আক্রোশে দেহটাকে ফালা ফালা করে ছিঁড়ে ফেলেছে। প্রচন্ড ভয় পেয়ে গেল ভৃগু। তড়ি ঘড়ি তলবি তলপা বেঁধে ট্রেনে একটা কূপ জোগাড় করে চড়ে বসলো কামাখ্যায় তার গুরুর কাছে যাওয়ার জন্য, যদি এ যাত্রায় সে বেঁচে যায়। কূপে আর মাত্র একজন যাত্রী ছিল। পরে স্টেশনে ট্রেন দাঁড়াতেই সে নেমে গেল। ভৃগু ভালো করে দরজা এঁটে জানলা বন্ধ করে বসে রইল। তখন প্রায় রাত 10টা হবে। দরজায় হঠাৎ আঘাত। ভৃগু জিজ্ঞেস করাতে দরজার ওপার থেকে উত্তর এলো, টিকিট চেক করতে এসছি। ভৃগু দেখলো একজন বৃদ্ধকে নিয়ে টিটি এসেছে। দরজা খুলে দিল ভৃগু। বৃদ্ধ ভদ্রলোক এসে সুটকেস রেখে বসলেন। বললেন যে তিনি পরদিন ভোরে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে যাবেন। টিকিট পরীক্ষক ভৃগুর টিকিট চেক করে চলে গেলেন। ভৃগু এবার কিছুটা আশ্বস্ত হলো। ট্রেন ছুটছে। বেশ কিছুক্ষণ যাবার পর ভদ্রলোক বললেন, জানালাগুলো বন্ধ করে রেখেছেন কেন? আপনার গরম লাগছে না? খুলে দিন, বাতাস আসুক। ভৃগু জানালা খুলে দিল। এক ঝলক ঠান্ডা বাতাস এসে কামরাটাকে বেশ ঠান্ডা করে দিল। আলোটাকে কমিয়ে দিয়ে ভৃগু গায়ে একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। ধীরে ধীরে তারপর ঘুমিয়ে পড়ল। ভৃগু কতক্ষণ ঘুমিয়েছিল মনে নেই। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। যা দেখলো তাতে ভয়ে তার মুখ সাদা হয়ে গেল। তার উল্টো দিকের সিটের সে বৃদ্ধ মানুষটি গেল কোথায়? তার বদলে বসে আছে সেই মেয়েটি যাকে তারা ধর্ষণ করে খুন করেছিল।
আস্তে আস্তে মেয়েটির চেহারাটা পাল্টে গেল। বেরিয়ে এলো কঙ্কাল, চোখে তার প্রতিশোধের আগুন। এবার দুখানা হাত সারাশির মতো এগিয়ে এসে ভৃগুর গলাটা টিপে ধরল। মেয়েলি গলার একটা খিলখিলে হাসির আওয়াজ শোনা গেল। ভৃগুর মুখ থেকে এক ঝলক রক্ত বেরিয়ে এলো। তারপর পরদিন রেল পুলিশ ট্রেনের কামরা থেকে উদ্ধার করলো ভৃগুর মৃতদেহ। সারা শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে, চোখটা বিস্ফারিত, ছিপটা পেরিয়ে এসেছে, কাগজে খবরটা পেরিয়েছিল। সেই রাতে কমলার ছায়ামূর্তি আমার কাছে উপস্থিত হয়েছিল। তার মুখে তখন তৃপ্তির হাসি। আমাকে শুনিয়েছিল তার প্রতিশোধ নেবার কাহিনী। আরো বলেছিল যে তুমি ডাকতে আমি হাসব। এই বলে গঙ্গাতান্ত্রিক গাজার কলকেটা হাতে তুলে নিল। ত্রয়ীয়ে আজ শুনলেন আশিস বসুর লেখা গঙ্গাতান্ত্রিক ও কমলার প্রতিশোধ। গল্প পাঠে কুশল, অভিষেক, সায়ন, নিবেদন, সুচরিতা, সুকান্ত ও দীপান্বিতা। প্রচ্ছদ ও আবহ সুমন। নিবেদক ত্রয়ী। শেষ হল আশিস বসুর গঙ্গাতান্ত্রিক ও কমলার প্রতিশোধ। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের পছন্দের কোনো গল্প থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমরা অবশ্যই বিবেচনা করে দেখব।